আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। কারাগার মানেই নিশ্ছিদ্র নিরাপত্তা। সেই কারাগারের ভেতরে আরও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা, যাকে বলা হয় কন্ডেম সেল। সেই কন্ডেম সেলের ছাদ ছিদ্র করে বগুড়ার কারাগার থেকে পালিয়ে যায় 4 জন আসামি। তবে তাদের গ্রেফতারও করে পুলিশ। কিভাবে, কোন প্রক্রিয়ায় এমন দুর্ধর্ষ ঘটনা ঘটালো ফাঁসির আসামিরা, সেই রহস্য উদ্ঘাটনে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখার কথা বলেছেন অতিরিক্ত আইজি প্রেজেন্স। বগুড়ার আতিকুর রহমান সোহাগকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহিন। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বগুড়া জেলা কারাগার এটি, যেখানে আসামিদের রাখা হয় নিরাপত্তার চাদরে ঢেকে, যার ভেতরে আরও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে রাখা হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের, যাকে সবাই কন্ডেম সেল হিসাবে চেনে। সেই কন্ডেম সেলে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া, কুটুবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ, কুড়িগ্রামের নজরুল ইসলাম ওরফে মজনু, নরসিংদীর আমির হোসেন। দীর্ঘদিন ধরে জেল পালানোর পরিকল্পনা করে তারা। পরে পরিকল্পনা অনুযায়ী কৌশলী প্রক্রিয়ায় দিনের পর দিন সবার চোখ ফাঁকি দিয়ে কন্ডেম সেলের ছাদ ফুটো করে 4 আসামি। মঙ্গলবার রাতে ছাদে উঠে চাদর দিয়ে তৈরি করা রশি পেঁচিয়ে জেলখানার উঁচু প্রাচীর টপকিয়ে পালিয়ে যায় তারা। জেল কর্তৃপক্ষ জানলেও সেই ঘটনা বাইরে বের হয়ে আসতে সময় লাগে একদিন। 4 আসামিকে বগুড়া শহরের চেলোপাড়া বাজার থেকে গ্রেপ্তারের পর পালিয়ে যাওয়ার খবর জানালো জেলা পুলিশ। বগুড়া জেল কারাগারে আপনারা জানেন যে এটি করতোয়া নদীর পাড়ে অবস্থিত। এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে, নদীর ওই পারে যে চাষিবাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ, তার নেতৃত্বে একটি দল, এবং সেখান থেকে তারা সেই যে 4 জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয়। এমন চাঞ্চল্যকর ঘটনার একদিন পর বগুড়া কারাগার পরিদর্শনে যান অতিরিক্ত আইজি প্রিজন্স। কেমন করে আসামিরা জেলখানার কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে পালিয়ে যেতে পারল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। নিরাপত্তার জন্য ঝুঁকি তো কিছুটা আইডেন্টিফাইড হলো, তো ওইটাই এখন তদন্তের মাধ্যমে আমাদের দেখতে হবে যে দুর্বলতা কোথায় ছিল। এটা প্রপারলি তদন্ত করা হবে। এটা কিভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলো, এখানে কার কীরকম দায় দায়িত্ব আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি পালানোর ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বগুড়া জেলা প্রশাসন। এই ঘটনায় সারা দেশের কারাগারের নিরাপত্তার বিষয়টি আরও গভীরভাবে দেখার প্রয়োজনীয়তার কথা বলছেন আইজি প্রিজন্স। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় গ্রেফতারকৃত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে মোবাইল ফোন উদ্ধারে শহরের 2টি পুকুরে অভিযান চালায় ডিবির একটি দল। ঢাকার ডিবি প্রধান হারুনুর রশিদের উপস্থিতিতে গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারের পেছনের পুকুরে ডুবুরি নামানো হয়। পরে স্টেডিয়ামের পাশের পুকুরেও অভিযান চালানো হয়। 2টি অভিযানের সময় আসামি বাবু উপস্থিত ছিলেন, তবে এখন পর্যন্ত পুকুরে ফেলে দেয়া বাবুর 3টি মোবাইলের একটিও পাওয়া যায়নি। এ ঘটনায় শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল কাশিমপুর কারাগার থেকে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে নেওয়া হয়। ডিবি প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, এমপি আনার অপহরণ ও হত্যা ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গ্যাস বাবুর 3টি মোবাইল ফোনে। প্রকৃত ঘটনা জানতে মোবাইলগুলো উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরও একটু পরিপক্ক হবে। কুমিল্লায় সালিশকারীকে হত্যার ঘটনায় 6 জনের মৃত্যুদণ্ড এবং অপর 10 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস দেয়া হচ্ছে 2 জনকে।
দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মাসুম, তাজুল ইসলাম, কাইয়ুম, মোস্তফা, মায়ুম হোসেন এবং আব্দুল হোসেন। স্থানীয় ফরিদ মিয়ার ও মাসুমের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ ঘটনার হাজী নুরুল হকের নেতৃত্বে কয়েকবার সালিশ হয়। সালিশে ফরিদ মিয়ার দখলকৃত বাড়ি মাসুম মিয়ার দখল থেকে ফরিদ মিয়াকে ছেড়ে দেওয়ার রায় দেন তিনি। এরপর থেকে আসামিরা ক্ষোভে 2011 সালের 16 ফেব্রুয়ারি ছোট দুশিয়া এলাকায় নুরুল হককে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে শরীফুল ইসলাম থানায় মামলা করেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় কথিত স্ত্রী ধর্ষণ মামলায় হেফাজত ইসলামের সাবেক নেতা মামুনুল হক জামিন পেয়েছেন। দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নাজমুল হক শ্যামল 1000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত মঙ্গলবার মামলার ধার্য দিনে আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে কথিত স্ত্রী সহ অবরুদ্ধ হন মামুনুল হক। পরে ওই রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নেন তার অনুসারীরা। একই বছরের 18 এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সুনামগঞ্জে বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে এনটিভি। সদর উপজেলায় 2 শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এনটিভির এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন ভুক্তভোগী বানভাসী এবং স্থানীয় প্রশাসন। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াসউদ্দিন চৌধুরীর পাঠানো রিপোর্ট। শুধু বস্তুনিষ্ঠ সংবাদ আর বিনোদন নয়, আর্তমানবতার সেবায় সবসময় পাশে থাকে এনটিভি। দেশের যে কোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। সুনামগঞ্জে বন্যায় 12 উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী ছিল। পানি কমতে থাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল ছিল। তাই প্রতিবারই নয় এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এনটিভি। বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ও মোল্লাপাড়া ইউনিয়ন এবং শান্তিগঞ্জ উপজেলার 2 শতাধিক মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এই বন্যার দুর্যোগের সময় এনটিভি টিভির মালিক যারা ওরা ঘরে ঘরে মাল দেওয়া গেছে, আমরা ধন্যবাদ জানাই। আমরা বন্যা বাড়ি ঘর ভাঙা নিচে হয়েছে, আমরা বাচ্চা কাচ্চা লইয়া সবাই পড়ছি, আমরা খানি করে খাই, আমরা বাচ্চা হলো খুশি হয়েছি, আমরাও খুশি হয়েছি। এনটিভির এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে জেলা প্রশাসন। এখানে এনটিভির পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা প্রদান করছে। আমি এনটিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এনটিভির মতো অন্যান্য প্রতিষ্ঠান আত্মমানবতার সেবায় এগিয়ে আসবেন এমন আশা সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। পুলিশ অ্যাসোসিয়েশন এবং সাংবাদিকদের বিরোধ আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। শুনেছি যে এই আমাদের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে আর সাংবাদিক নেতৃবৃন্দের সাথে তাদের আবার বৈঠক হয়েছে। আশা করি যে কোনো ভুল বোঝাবুঝি আলোচনার মধ্যে দিয়ে নিরসন হবে ইনশাআল্লাহ। আত্মহত্যা নয়, কাশফিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বাবা মায়ের। 8ম শ্রেণীতে পড়ুয়া মেয়ের শোকে পাগল পরিবারটি। পুলিশ বলছে মামলা দায়েরের পর তারা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছেন। ঘটনার পর মূল আসামি সজীব ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। প্রতিদিন আদরের মেয়ে কাশফিয়ার ছবি মোবাইলে দেখছেন আর বিলাপ করছেন মা। মেয়েটিকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারটি। কাশফিয়ার এভাবে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না তারা। হাসি খুশি মেয়েটি আত্মহত্যা করার মতো না, পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন পরিবার। তাদের অভিযোগ, প্রতিবেশী সজীব নামে এক ছেলের সাথে কাশফিয়ার বন্ধুত্বের সম্পর্ক ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ায় সজীব ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের হুমকি দিত কাশফিয়াকে। এ নিয়ে সম্প্রতি সজীবের সাথে তাদের পরিবারের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। 19 জুন বাসায় এসে দেখে তার মেয়ের নিথর দেহ ফ্যানের সাথে ঝুলে আছে। আমার মেয়ে ভয় আত্মহত্যা করছে না তারা মাইরা ঝুলে গেছে, এটা তো আমি জানি না। আমি তো আমার মেয়ের মৃত্যু দেখছি। আমি যদি আমার মেয়ের মুখের একটা জবান পাইতাম তো আমি বুঝতাম যে আমার মেয়ে কি ইচ্ছা করে। আমার মেয়ে তো বলতো এটার তদন্ত করবো সরকার, আইনের মাধ্যমে তদন্ত হইব। মেয়ের তারা মারছে, আমার মেয়ে আত্মহত্যা করছে। আমি দেশের জনগণের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমি বিচার চাই।
ঘটনার পর সজীবকে প্রধান আসামি করে মামলা করেন পরিবার। পুলিশ বলছে তারা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছেন। আপনারা জানেন এই ঘটনার পরপরই তাসফিয়ার মা বাদী একটা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আমাদের যে তদন্তকারী কর্মকর্তা এবং টিম কোতোয়ালি কাজ করে একজনকে অলরেডি গ্রেপ্তার করেছে, বাকি যে আসামি পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। দ্রুত সব আসামিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি কাশফিয়ার পরিবারের। এনটিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের পৃথক স্থানে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র চোরাচালান চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং একটি মডিফাইড 303 রাইফেল ও গুলি উদ্ধার করা হয়। হোটেল ব্যবসার আড়ালে তারা অবৈধ অস্ত্রের ব্যবসা করছিল। গতরাতে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী এবং শহরের কলাতলির মেরিনিকো রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী তীরের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট সংলগ্ন এলাকা থেকে অভিযান শুরু করে বিআইডব্লিউটি। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। দুপুর 2টা পর্যন্ত চলে এই অভিযানে মইজুদ্দিন খাবার হোটেল, স্থানীয় বালখেট মালিক সমিতির কার্যালয় সহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো 2 খান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে 1 খান। ম্যারেজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছি। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত। যাও তারে গিয়ে দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি 1 খান করবো 2 খান করবো না। তোরে ফিরে অ্যাভয়েড করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।